সংবাদ শুধু খবরের ভেতরে নয়, শিরোনামে নয়, খবরের ভেতরে থাকে আরও খবর, খবরের পেছনেও থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, আবার কোথাও উন্নয়নের প্রতিশ্রুতি, কোথাও উন্নয়ন অবকাঠামো, আবার কোথাও কোথাও নতুন সম্ভাবনার দিগন্ত। এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া সবশেষ খবর, তথ্য বিশ্লেষণ সহকর্মীদের মাধ্যমে জানিয়ে দেব আমরা স্টার নিউজ লাইভে। স্বাগত স্টার নিউজ লাইভে, সঙ্গে আছি আমি ওমর ইনাম। শুরুতেই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে আজ যাচ্ছেন মালয়েশিয়ায়। সেখানকার খবর জানাতে কুয়ালালামপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। যাব তার কাছে। জাকারিয়া, জানাবেন সবশেষ খবর। আপনি এরই মধ্যে কুয়ালালামপুর আছেন এবং প্রধানমন্ত্রীর সফরসূচির আজকের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? বহুল প্রতীক্ষার সফর, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। সরকার পরিচালনা ৪ মাস অতিবাহিত হয়ে গেছে। কোথায় যাচ্ছেন তিনি, কোন দেশে প্রথম সফরে যাবেন, এ নিয়ে আগ্রহের যেমন কমতি ছিল না বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্রনেতাদের, ঠিক তেমনি তিনি কোথায় যাবেন শেষ পর্যন্ত সেই সমীকরণের ইতি তিনি টেনেছেন। তিনি মালয়েশিয়াতে আসছেন। বাংলাদেশের অন্যতম প্রতিবেশী দেশ মালয়েশিয়াতে আজ মালয়েশিয়ান সময় রাত ৮টার সময় তিনি এখানে এসে পৌঁছাবেন। তার আগমন ঘিরে মালয়েশিয়া প্রস্তুত হয়েছে। আমরা দেখেছি মালয়েশিয়ার রাস্তায় বাংলাদেশের লাল সবুজ পতাকা টাঙানো হয়েছে। পাশাপাশি এই দেশের সরকারের পক্ষ থেকে, মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে এখানে আসছেন। এবং বাংলাদেশের যারা রয়েছেন, প্রবাসী বাংলাদেশী মালয়েশিয়াতে যারা রয়েছেন, তারা আশায় বীজ বুনছেন যে প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে তাদের যে সমস্যাগুলো রয়েছে, সংকট রয়েছে, কিংবা যারা এখানে রয়েছেন তাদের অনেক প্রশ্ন বুকে জমা রয়েছে, মনে জমা রয়েছে। কারণ তারা কষ্ট করে শ্রম ঘাম দিয়ে বাংলাদেশে তাদের উপার্জিত অর্থ পাঠান, কিন্তু এখানে যা তাদের যে কষ্ট রয়েছে, বিশেষ করে শ্রম বাজার, সেটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। পাশাপাশি অনেকেই চলে আসেন, এখানে আসেন যারা প্রতারিত হন, কিংবা যারা যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তাদের প্রতারণার শিকার হয়ে অনেকে এখানে অবৈধভাবে বসবাস করতে হয়। সেই কষ্টগুলো, সেই অবর্ণনীয় জীবন থেকে তাদের মুক্তি দেওয়ার একটি আশার আলো এই প্রধানমন্ত্রীর সফর থেকে তারা খুঁজে পাচ্ছেন। আমরা আমাদের সংবাদেও দেখিয়েছি, যেটি স্টার নিউজের সংবাদে আমরা দেখিয়েছি, এখানে যারা প্রবাসী বাংলাদেশী রয়েছেন তারা আবেগ এবং উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী আসেন। এটি শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর নয়, তাদের কাছে সত্যিকার অর্থে এটি একটি শেকড়ের টান, একটি রক্তের যে সম্পর্ক। মনে হচ্ছে, তারা বলছেন যে এটি সেই সম্পর্ককে আরো ঝালাই করার একটি উপলক্ষ তাদের হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সস্ত্রীক ডাক্তার জুবাইদুর রহমানকে সহ এই মালয়েশিয়াতে আসবেন এবং শাংগ্রিলা হোটেলে তিনি উঠবেন, এবং সেখানে আজকে ঠিক রাষ্ট্রীয় যে কর্মসূচি সেগুলো নেই। আজকে এখানে মালয়েশিয়ার যারা প্রবাসী রয়েছেন বাংলাদেশী, তাদের সঙ্গে একটি মতবিনিময়ের কথা আমরা জানতে পেরেছি, তবেও সেটি এখন স্পষ্ট নয়। মূলত আগামীকালকে তার রাষ্ট্রীয় যে কর্মসূচি সেগুলো হবে। তিনি আগামীকালকে 8:30টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার কার্যালয়ে যাবেন। সেখানে দুদেশের রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের সাক্ষাৎ হবে, সেটি একেবারেই রুদ্ধদ্বার। এরপরে আমরা জানতে পেরেছি বাংলাদেশের এবং মালয়েশিয়ার উচ্চ পর্যায়ে, পররাষ্ট্র পর্যায়ের বৈঠক হবে, ব্যবসায়ী পর্যায়ের বৈঠক হবে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুজনেই সংবাদ সম্মেলন করবেন। সেখানে গণমাধ্যমের জন্য দরজা খোলার হতে পারে, সে সম্ভাবনার কথা আমরা জেনেছি। এবং সেখান থেকে আসলে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে সম্পর্ক, সেটিকে উন্নীত করার জন্য যে প্রক্রিয়া, সেটি হয়তো তুলে ধরা হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই সফরে ৩টি সমঝোতা স্মারক, একটি নোট বিনিময় হতে পারে, যার মধ্যে রয়েছে বাণিজ্য ঘাটতি, কিংবা এই যে শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়টি রয়েছে, সাংস্কৃতিক বিনিময় রয়েছে। এই বিষয়গুলো আসবে, এবং সবকিছুর ঊর্ধ্বে আসলে বাংলাদেশের যে শ্রম বাজার মালয়েশিয়াতে রয়েছে, সেই জট খোলার মানে সম্ভাবনাকে মাথায় রেখেই এই সফরকে সাজানো হয়েছে। এবং আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার যিনি রাজা রয়েছেন তার সঙ্গেও সাক্ষাৎ করবেন, মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এর পাশাপাশি কয়েকটি সৌজন্য সাক্ষাতে তিনি অংশ নেবেন, এবং মালয়েশিয়ার সময় বিকাল ৩টায় তিনি চীনের উদ্দেশ্যে চলে যাবেন ৪ দিনের সফরে। অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন জগাচ্ছে, নতুন করে আশার আলো দেখাচ্ছে। অর্থাৎ একটি ভেঙে পড়া, নুয়ে পড়া অর্থনীতিকে জাগিয়ে তোলার জন্য প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে কথা দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানকে, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে, বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ করতে হলে
প্রতিবেশী সবার সঙ্গে সুসম্পর্ক, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক, পাশাপাশি অর্থনৈতিক পুনর্বিনির্মাণ, সেই বিষয়গুলোকে সুসংহত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং এই সফর ঘিরে যে উৎসাহ, উদ্দীপনা কিংবা প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি পূর্ণ হবে এই প্রত্যাশা মালয়েশিয়াতে যারা রয়েছেন বাংলাদেশিরা তারা করছেন। আমরা মালয়েশিয়ায় রয়েছি, এখন কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আসার যে খবরগুলো রয়েছে, তিনি আসলে এখানে যে কর্মসূচিগুলো হবে নিশ্চয়ই আমরা আমাদের দর্শকদেরকে সবার আগে দেখাতে পারবো। আপাতত ঢাকার স্টুডিওতে চলে যাচ্ছি ইনানের কাছে। ইনান, জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সম্পর্কে সবশেষ খবর জানাচ্ছিলেন কুয়ালালামপুর থেকে সহকর্মী জাকারিয়া। শত পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা সহ 7 দফা দাবিতে অবস্থান কর্মসূচি করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা রেমিটেন্স আহরণ করি, এই রেমিটেন্সের মাধ্যমেই বাংলাদেশটি পৃথিবীর বুকে একটি পর্যায়ে এসে পৌঁছেছে। সেই রেমিটেন্স এসেছে এই ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই রেমিটেন্সের প্রায় 1/3 উপরে রেমিটেন্স, কখনো প্রায় 40% রেমিটেন্স এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে এসেছে। একটি দেশের অর্থনীতিকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ব্যাংকটি ভূমিকা পালন করেছে এটা দেশবাসী জানে। তাহলে কেন বিগত সময়ে পরিকল্পিতভাবে এই ব্যাংকটিকে ধ্বংস করা হয়েছে? আবার 5ই আগস্টের পরে এই ব্যাংকটিকে দখল করার জন্য এখানে রক্তাক্ত, এখানে একদল লোক, একটি গ্রুপ, তারা সশস্ত্র আক্রমণ করেছে। এই গ্রাহকরা আমরা সেই আক্রমণ মোকাবেলা করেছি, আমরা রক্ত দিয়েছি। এই ব্যাংককে কালো হাত থেকে মুক্ত করার জন্য আমরা রক্ত দিয়েছি। এই ব্যাংক কালো হাত থেকে রক্ষা পেয়েছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এই ব্যাংকের মাধ্যমে আবার রেমিটেন্স এসেছে এবং গত 1.5 বছর ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় এই ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্টেরিয়র গভর্নমেন্টকে অর্থনৈতিকভাবে একটি পর্যায়ে আনার জন্য এই ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, ব্যাংকিং জগৎকে একটি ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য এই ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনারা জানেন, কয়েকদিন আগে যখন আমরা গ্রাহক ফোরাম থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করেছি, সেই দিন তাকে আমরা জানিয়েছি আমাদের দাবিগুলো। ঠিক ওই দিনই বাংলাদেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নেতৃত্বে বড় একটি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করেছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, গ্রাহকদের দাবি, এই ব্যাংকটির সাবেক মালিক যারা, এই ব্যাংকটির উদ্যোক্তা যারা, এই ব্যাংকের তিলে তিলে একেবারে স্টার্টিং থেকে শুরু করে এই ব্যাংকটিকে পৃথিবীর সেরা মানে উন্নীত করেছে, এই ব্যাংকটি যদি আবার তাদের হাতে দেওয়া হয়, এটা কি সম্ভব কিনা? মতিঝিলে ইসলামী ব্যাংক পুনর্গঠন সহ সচেতন গ্রাহক ফোরামের যে অবস্থান কর্মসূচি, সেখানে সদস্যরা তাদের বক্তব্য জানাচ্ছিলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত সিপিটি বাজেট ডায়ালগ 2026-এ বক্তব্য রাখছেন সিপিটি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সরাসরি যাচ্ছি সেখানে। Implemented at a satisfactory level. Now, again, in case of health, I have mentioned a few tax measures here. 5%. Okay, I think this is a repetition. I will not go for that. But what I want to say that these are very positive initiatives, and we applaud. In case of social safety net programs, this government had placed a lot of emphasis on social safety net programs. Traditionally, we have several social safety net programs in the budget. It used to be, over 100. Now, in this budget, it has been reduced from 95 to 90%. But so the one concern we have been consistently raising is the issue of inclusion of government employees' pension and agricultural subsidy management. These are lumped together with the social safety net.
which is not purely a social safety net item. It should be separated from that. So if we exclude that, then the real allocation in social safety net would be lower. Now, I will just go quickly to the to one important program of social safety net is the family card program. This is the signature program of this government, and this will provide 2,000 under this program. Families will get 2,500 per month. We have seen that on a pilot basis, some families have already received 70,759 beneficiaries in 44 districts. They have received that, and there has been a target for this year. 41 lakhs beneficiaries will receive that, and this is a significant number. If the government can implement this, this will be a really good initiative and a good support for those families who are suffering from high inflation. So we also see that there is a plan to increase the total number of beneficiaries to 2 crore families in the future. So I think the implications, it will help poverty reduction, it will improve women's empowerment, because this women member of the families, they will receive, and it will encourage, it will be done through digital payment. But the গুলশানের সেন্টার ফর পলিসি সিপিডি আয়োজিত বাজেট ডায়লগ 2026-এ বক্তব্য রাখছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। 2 দফা দাবিতে শাটডাউন কর্মসূচি শুরু করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আমির মাহমুব। যাব তার কাছে। আমির, জানাবেন সবশেষ কি অবস্থা, শিক্ষার্থীদের আসলে দাবিগুলো কি, তারা 2 দফা দাবির কথা বলছেন, তাদের এই অবস্থান কর্মসূচি আসলে কারণটা আসলে কি? ইনার, আপনাকে যদি বলি, দেখুন আজকে সকাল 9টা থেকে এই সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছেন এবং তাদের 2 দফা দাবিতে পুরো মেডিকেলে কিন্তু শাটডাউন কর্মসূচি চলমান রয়েছে। এবং তাদের যে দাবিগুলি, তারা বলছেন যে তাদের যে হাসপাতাল আছে, মেডিকেলের হাসপাতাল বিভাগ চালু করার জন্য তারা দাবি জানিয়েছেন। একই সাথে শিক্ষক সংকট সহ আরও কিছু প্রশাসনিক কার্যক্রমে কিছু জটিলতা আছে, সেগুলো নিরসনের জন্য দাবি জানিয়ে শিক্ষার্থীরা এখানে সকাল থেকে অবস্থান নিয়েছে। অবস্থান নিয়ে এই মুহূর্তে মানববন্ধন পালন করছে এবং তারা নানা স্লোগান দিচ্ছে। তাদের যে দাবি আছে, সেই দাবির প্রেক্ষিতে তারা স্লোগান দিচ্ছে। সেই স্লোগানে তারা তুলে ধরছেন যে স্বাস্থ্য শিক্ষা সংস্কার, হাসপাতাল দরকার। অর্থাৎ তারা MBBS এখান থেকে শেষ করার পরে কিভাবে ডাক্তার হবেন, পড়াশোনাটাই শুধু ওনাদের হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল যে প্রয়োজন সেটি তারা পূরণ করতে পারছেন না। এই জন্য তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই দাবি জানিয়ে আসছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার তাদেরকে আশ্বাস দেওয়ার পরেও তাদের এই দাবি পূরণ না হওয়ায় আজকে তারা পুনরায় 2 দফা দাবি নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজে তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটি অনির্দিষ্টকালের জন্য। তারা বলছে তাদের দাবি দেওয়া পূরণ না হলে সেই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। আমি যদি বলি যে আমরা কয়েকজন শিক্ষকদের সাথে, শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের এই দীর্ঘদিনের দাবি সরকার নানা সময় প্রতিশ্রুতি দিলেও, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা সময় প্রতিশ্রুতি দিলেও এটির বাস্তবায়ন হয়নি বলেই আজকে তারা পুনরায় রাস্তায় নেমেছেন। এবং তারা বলছেন যদি তাদের দাবি পূরণ না হয়, আজকে তারা মানববন্ধন করছেন, আগামীকাল হয়তো ভিন্ন কর্মসূচিতে যাবেন। পরবর্তীতে তারা বলছেন এই দাবির প্রেক্ষিতে তারা আরো কঠিন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন, সেটি তারা বলছেন। এখানকার স্থানীয় বাসিন্দারাও অভিযোগ করছেন যে এখানে এত সুন্দর সুন্দর ভবন তৈরি হয়ে আছে, কিন্তু কেন হাসপাতাল চালু হচ্ছে না, সেটি নিয়ে কিন্তু এখানকার সাধারণ মানুষের মধ্যে আমরা দেখেছি নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। তারা বলছেন এত কোটি কোটি টাকা সরকার খরচ করে ভবন তৈরি করে রেখেছে, কিন্তু মেডিকেল আছে কিন্তু হাসপাতাল নেই। এই হাসপাতাল না থাকার ফলে শিক্ষার্থীরা যেমন ভোগান্তিতে পড়ছে, এই হাওড় পাড়ের লক্ষ লক্ষ মানুষেরও চিকিৎসা সেবায় ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তারা চিকিৎসা না পেয়ে, সুনামগঞ্জে চিকিৎসা না পেয়ে সিলেটে যেতে হচ্ছে। তাদের দাবি হচ্ছে যেন এই সুনামগঞ্জ যেহেতু এত বড় বড় প্রতিষ্ঠান আছে এবং ভবনগুলো তৈরি করা হয়েছে, সবগুলোই কার্যক্রম শেষ, মেডিকেল আছে, মেডিকেল কলেজ আছে, কিন্তু হাসপাতাল কেন চালু হচ্ছে না, সেটা এখানকার সাধারণ মানুষেরও প্রশ্ন। তবে শিক্ষার্থীদের দাবি হচ্ছে যদি হাসপাতাল চালু না হয় তাহলে তারা এই পড়াশোনা করবেনটা কি? তাদের তো আসলে প্র্যাকটিক্যাল যে প্রয়োজন, তারা এখান থেকে শুধু শিক্ষাগত দিক দিয়ে শুধু ডাক্তার হতে পারবেন, প্র্যাকটিক্যালি ওনারা আসলে রুগীদের কি ধরনের চিকিৎসা দিবেন সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এই জন্য
এজন্য তাদের দাবি দ্রুততম সময়ের মধ্যেই যেন তাদের এই হাসপাতাল কার্যক্রম চালু করা হয়। একই সাথে শিক্ষক যে সংকট রয়েছে সেই সংকট দূরীকরণে প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুততম সিদ্ধান্ত নেয়, এটি এখানকার দাবি। ইনান, এই ছিল সুনামগঞ্জ মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীদের 2 দফা দাবিতে আজকে শাটডাউন কর্মসূচির সর্বশেষ। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আমির। জানাবো এবার দেশের নদ নদীর খবর। আপনারা জানেন এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে কোথাও কোথাও অতিবৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধির খবর পাওয়া গেছে, আবার কোথাও ভাঙনের খবরও জানা যাচ্ছে। এই মুহূর্তে কিশোরগঞ্জ, লালমনিরহাট এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব কিশোরগঞ্জের খবর জানবো আমরা শরীফুলের কাছে। নতুন করে এখন পর্যন্ত পানি বাড়ার কোনো খবর কি আমরা পেয়েছি কিনা এবং বৃষ্টিপাত কেমন হয়েছে সেই খবর জানাবেন শরীফুল, এবং সাধারণ মানুষের ভোগান্তির চিত্রটা আমরা দর্শকদের জানাতে চাই। ইনান, আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিনে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি, হাওড়ে কিন্তু 10 থেকে 15 সেন্টিমিটার করে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, যে কারণে কিন্তু যে হাওড়ের যে সৌন্দর্যের রূপ সেটি কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু এটি আমরা দেখছি পরিলক্ষিত হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে কিশোরগঞ্জ যে হাওড় অধ্যুষিত যে উপজেলাগুলো রয়েছে, ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম, এই হাওরগুলোতে কিন্তু মূলত যে পাহাড়ি ডলের যে পানি সেটি কিন্তু গত বছরের তুলনায় এবছর কিন্তু এই স্থানীয় যারা রয়েছেন তারা যেটি বলছেন যে একটু দেরিতে হলেও কিন্তু আসতে শুরু করেছেন, এবং সেটিকে ঘিরে কিন্তু নিকলি বেড়িবাঁধ এলাকায় কিন্তু যারা পর্যটকবাহী যে ট্রলারের মালিক যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন যে হাওড়ে পর্যটক আসবেন এবং তাদেরকে নিয়ে কিন্তু এই বিস্তীর্ণ যে জলরাশি সেই জলরাশিতে কিন্তু পর্যটকদেরকে নিয়ে ঘুরবেন, এমনটি কিন্তু তারা অপেক্ষমান রয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিনে কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী মেঘনা নদীতে কিন্তু 10 সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে, এবং সেটি যতই সময় যাচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এমনটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে যে তথ্য দেওয়া হয়েছে, 2 থেকে 3 দিনের মধ্যে কিশোরগঞ্জে 200 মিলিমিটার বৃষ্টিপাতের একটি আশঙ্কা রয়েছে, এমনটি কিন্তু বলা হয়েছে। তার ভিত্তিতে কিন্তু এই যে সব হাওড় এলাকা রয়েছে সেই এলাকাতে আগাম বন্যা হওয়ার যে আশঙ্কা সেটি কিন্তু নেই, এমনটি কিন্তু জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। যে কারণে কিন্তু তারা যেটি বলছেন যে, আপনাকে একটু জানিয়ে রাখি যে কিশোরগঞ্জের যে নদ নদীর যে বিপদসীমা সেটি কিন্তু 2টি ক্যাটাগরিতে নির্ণয় করা হয়ে থাকে। একটি ক্যাটাগরি হচ্ছে ফসলের যে বিষয়টি সেটির উপর নির্ভর করে কিন্তু নদীর যে বিপদ সীমা সেটি নির্ধারণ করা হয়, সেটি কিন্তু অনেক আগেই কিন্তু অতিক্রম করেছে পানি। এছাড়া হাওড়ের যে বসতবাড়ি রয়েছে সেই বসতবাড়ির উপর নির্ভর করে নদীর পানির আরেকটি ডেঞ্জার লেভেল নির্ণয় করা হয়, সেটি কিন্তু অনেক নিচে রয়েছে, এমনটি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা বলছেন যে বছর এখন পর্যন্ত যে পানি বৃদ্ধির যে আকস্মিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় বন্যার কোনো আশঙ্কা নেই, এমনটি কিন্তু জানানো হচ্ছে। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে জুন মাসের শুরুতেই কিন্তু বর্তমানে যে চিত্রটি দেখা যাচ্ছে হাওড়ে সেটি কিন্তু জুন মাসের শুরুতেই থাকার কথা থাকলেও কিন্তু এবছর পানি কিন্তু অনেকটা দীর্ঘ সময় পরে কিন্তু পানি আসছে, এবং যে কারণেই কিন্তু যারা বলছেন যে এই নিকলি বেড়িবাঁধ এলাকার যারা পর্যটকবাহী যে ট্রলার মালিক যারা রয়েছেন তারা যে বিষয়টি জানিয়েছেন যে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন যে পানি সময় মতো না আসার কারণে। তবে তারা আশায় বুক বেঁধেছেন যে দ্রুত সময়ে কিন্তু হাওড়ে যে পর্যাপ্ত পানি সেটি আসবেন এবং পর্যটকদেরকে নিয়ে তারা আসলে এই জলরাশিতে তারা ঘুরে ফিরবেন। তো এই ছিল আমার কাছে ইনান কিশোরগঞ্জের যে পানি বৃদ্ধির যে খবর তা নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ধন্যবাদ সাব্বির আপনাকে। আমরা এখন এই পর্যায়ে একটু লালমনিরহাটের খবর জানতে চাই। জানাবেন যে আপনার এখানকে আসলে কি অবস্থা, নদ নদীর পানি কি বেড়েছে এখন পর্যন্ত, এবং সেখানকার পানি উন্নয়ন বোর্ড আসলে কি বলছে? ইনান, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তা নদী সহ যে তিস্তা, ধরলা এবং আরো বেশ কয়েকটি যে নদী রয়েছে সেই নদীগুলোর পানি বেড়ে গেছে। গতকাল পর্যন্ত তিস্তার পানি বিপদসীমার 52 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে, যা বিপদসীমার প্রায় 5 সেন্টিমিটার নিচ দিয়ে
দিয়ে প্রবাহিত হয়েছে। এর ফলে লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এই নিম্ন অঞ্চলগুলোর মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বৈরাতি, তুষভান্ডার এই এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। আমি এখন যে স্থানটিতে রয়েছি সেটি হচ্ছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা তিস্তা অববাহিকার একটি জায়গা, এবং ইতিমধ্যে এই এলাকার আশপাশের যে বেশ কিছু এলাকা রয়েছে সেই এলাকাগুলো কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। আমি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই সময় তারা মূলত ধানের বীজতলা রোপণ করেছিল, সেই বীজতলাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। পাশাপাশি এই সময়টাতে ব্যাপক পরিমাণ বাদাম চাষ করেছিলেন তারা, সেই বাদামেরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছে জনাব সুনীল কুমার, আমি সুনীল কুমারের সঙ্গে কথা বলেছি। জনাব সুনীল কুমার জানিয়েছে যে এই ভারী বৃষ্টিপাত এবং উজানের ঢল আসা আগামী 3 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে লালমনিরহাটের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোতে জলাবদ্ধতা যে রয়েছে সেই জলাবদ্ধতা অপরিবর্তিত থাকবে বলে তিনি জানিয়েছেন। ফলে এই নিম্ন অঞ্চলগুলোতে যে কৃষি শাকসবজি রয়েছে এবং ধানের বীজতলা এবং বাদাম এই ধরনের ফসল রয়েছে সেই ফসলগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে লালমনিরহাট থেকে ইনান তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যাব এই মুহূর্তে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধির খবর কি জানাবেন, এবং সেখানে প্রায় আমরা নদী ভাঙনের খবর শুনি। সবশেষ কি অবস্থা আছে সঞ্চয় জানাবেন। ইনান, আপনি যেমনটি বলছিলেন, আসলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত 1 সপ্তাহ বৃদ্ধির পর সর্বশেষ 24 ঘন্টায় কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হাট পয়েন্ট নামে পরিচিত যে স্থানটি, নদীর সেই পয়েন্টে রয়েছি। এখানে কিন্তু এই মুহূর্তে সর্বশেষ 24 ঘন্টায় 3 সেন্টিমিটার পানি হ্রাস পেয়ে বিপদসীমার 244 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কিন্তু সিরাজগঞ্জের যে কাজীপুরের মেঘাই ঘাট রয়েছে সেই পয়েন্টটিতেও কিন্তু যমুনা নদীর পানি 4 সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং সেখানে বিপদসীমার প্রায় 300 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে যমুনা নদীর পানি কিন্তু সিরাজগঞ্জে এখনও আসলে সেভাবে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। তবে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে আমরা যেমনটি দেখছি অন্যান্য বছরের মতো সিরাজগঞ্জে এবছরও কিন্তু ইতিমধ্যেই নদী ভাঙন শুরু হয়ে গেছে। সিরাজগঞ্জের 3টি উপজেলায় বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে আসলে নদী ভাঙন চলছে। সর্বশেষ আমরা যতটুকু খবর পেয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় যে নদী তীর রক্ষা বাঁধ রয়েছে সেই পয়েন্টটিতে কিন্তু গতকাল বিকেলেই প্রায় 30 মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর আগের দিন অর্থাৎ শুক্রবারও কিন্তু আমরা খবর পেয়েছি সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় কিন্তু একটি নদী তীর রক্ষা বাঁধে সেখানে কিন্তু প্রায় 50 মিটারের মতো নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া চৌহালি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন, বাঘটিয়া ইউনিয়ন, চরসলমিবাদ ইউনিয়ন সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু চরাঞ্চলের নদী ভাঙন চলছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাতেও কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়েই আসলে নদী ভাঙন এই মুহূর্তে রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি আসলে চরাঞ্চলের যে এলাকাগুলো সেগুলোর ভাঙন বিষয়ে আসলে তাদের কোনো বক্তব্য না পেলেও আসলে নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানকার কথা তারা যেমনটি বলছেন যে আসলে ভাঙন যেখানে দেখা দিচ্ছে সেখানে কিন্তু তাৎক্ষণিকভাবে আসলে জিও ব্যাগ ফেলা হচ্ছে। পাশাপাশি ভাঙন রোধে যে প্রক্রিয়া রয়েছে সবই কিন্তু আসলে তারা সেখানে গ্রহণ করছেন এবং এই মুহূর্তেও কিন্তু তারা যেমনটি বলছেন যে আসলে যে স্থায়ী তীর রক্ষা বাঁধগুলো যে নির্মাণ কাজ চলছে এই বাঁধগুলো নির্মাণ হওয়ার পর আসলে সিরাজগঞ্জের যে এই ভাঙন সেটি কিন্তু রোধ হবে। এর আগে আসলে সিরাজগঞ্জের যে নদী ভাঙন এ থেকে আসলে স্থায়ী নিষ্কৃতির কোনো সুযোগ নেই। আরেকটি বিষয়, আমরা আজকে সকাল থেকেই রয়েছি যমুনা নদীর জেলখানা ঘাট পয়েন্টে। এখানে আমরা কথা বলছি চরাঞ্চল থেকে যারা আসছেন সেই কৃষকদের সাথে। তারা কিন্তু তাদের যে ফসল রয়েছে এই মুহূর্তে বিশেষ করে তিল, পাট সহ বিভিন্ন শাকসবজি সেগুলো নিয়ে কিন্তু তারা একটি আতঙ্কের মধ্যে রয়েছেন যে আসলে উজানের নদ নদীর পানির যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু যমুনা নদীতেও পানি বৃদ্ধি পাবে। যে পানি বৃদ্ধি পেলে কিন্তু চরাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিলে কিন্তু আসলে ফসলের ব্যাপক একটি ক্ষয়ক্ষতি হবে, এতে কিন্তু কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি এবং নদী ভাঙনের সর্বশেষ খবর। সঞ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ সাব্বির এবং শরীফুলকেও। রাজধানীর গুলশানে বাংলাদেশ শ্রম আইন 2026-এর গৃহকর্মীদের অন্তর্ভুক্তি বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন করা হচ্ছে। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহানুর ইসলাম। শাহানুর, জানাবেন সবশেষ কি খবর, এখন পর্যন্ত আমরা কি জানতে পারছি? ভিডিওটা করেছে এবং আমাদের মাঝে
উঠে এসেছে। অক্সফামের যে গবেষণা রিপোর্টটা প্রকাশ হয়েছে সেটা ইতিমধ্যে আমাদের হাতে এসেছে এবং তারা জানাচ্ছিলেন যে বাংলাদেশে যারা গৃহ শ্রমিক রয়েছে, বিশেষ করে এই যে গৃহকর্মী যারা সংযুক্ত রয়েছে, বিশেষ করে নারী এবং শিশু যারা রয়েছে বিভিন্নভাবে নির্যাতিত হয় এবং ইতিমধ্যে কিন্তু সেই গবেষণা রিপোর্টে আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে বলা হয়েছে গৃহ শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ বিধিমালা প্রণয়ন করতে হবে, না হলে বিভিন্নভাবে বাংলাদেশে যারা গৃহ শ্রমিক রয়েছে বিভিন্নভাবে নির্যাতিত হয় এবং তারা কিন্তু কোনো আইনি সহায়তাও পায় না। সুতরাং সব মিলিয়ে অক্সফাম যে গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে সেখানে গৃহ শ্রমিক যারা রয়েছে তাদের ক্ষতিপূরণের যে দাবি সেটি যেমন উঠে এসেছে, পাশাপাশি তাদের অধিকার যেটা রয়েছে সেটারও কথা তারা বলেছেন এবং তারা জানিয়েছেন যে বাংলাদেশের যে শ্রম আইন সংশোধন 2026-এর গৃহ শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে তারা একটি সুপারিশ প্রণয়ন করেছে যেন শ্রম আইন থেকে এগুলা এই সুপারিশে অন্তর্ভুক্তি করা হয়। কথা বলছেন, আমরা সরাসরি তাদের সাথে যুক্ত হচ্ছি। তাদেরকে মানে কিভাবে চিন্তা করা যায়, কারণ ওইখানে যারা আমাদের এই গৃহ শ্রমিকরা আছে তাদের কিন্তু আপনার আসলে বেতন বলেন, তারপর অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু একটু ডিফারেন্ট। এই বিষয়টা আমি একটু মানে যে রুরালের বিষয়টা কিভাবে চিন্তা করা যায় এই মানে পরবর্তীতে, সেটা একটু আমি মানে বলার জন্য আর কি সুপারিশ করছি আর কি। আমি রোকসানা সুলতানা, ব্রেকিতা সাইলেন্সের নির্বাহী পরিচালক। আমি যেটা বলতে চাচ্ছি, যারা গবেষণায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু তাদের যে অবজারভেশন গুলা রয়েছেন বাংলাদেশের গৃহ শ্রমিকদের নিয়ে, তারা কিন্তু সেই তথ্যগুলা তুলে ধরছেন এবং তারা জানাচ্ছিলেন যে বিভিন্নভাবে ঝুঁকিপূর্ণ কাজগুলা করছেন শিশুরা এবং বিভিন্নভাবে নিপীড়িত নির্যাতিত হচ্ছেন এবং তারা বিভিন্ন সময়ে যে আইনি সহায়তা রয়েছে সেই সহায়তাগুলা থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং সব মিলিয়ে যেন আইনি সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয় সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং তারা বিশেষভাবে উল্লেখ করেছেন গৃহ শ্রমিকদের ক্ষতিপূরণ সংক্রান্ত যে বিধি প্রণয়নের বিবেচ্য বিষয়াদি রয়েছে সেইগুলা যেন 2026 সালে যে সংশোধিত আইন রয়েছে গৃহ শ্রমিকদের জন্য তার মধ্যে যেন অন্তর্ভুক্তি করা হয়। এক্ষেত্রে সব মিলিয়ে আজকে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা পুরো যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটিও আমরা পেয়েছি এবং কিছুক্ষণের মধ্যে তারা ব্রিফ করবেন এবং জানাবেন যে বাংলাদেশের শ্রম আইন 2026 যে সংশোধনী হয়েছে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং কিভাবে গৃহকর্মী যারা রয়েছেন তারা কিভাবে আইনি সহযোগিতা পাবেন সে বিষয়ে তুলে ধরবে। ওমর। শাহানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর গুলশান থেকে অক্সফামের যে গবেষণা বাংলাদেশ শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্তি বিষয়ক যে গবেষণা সেটি উপস্থাপন করা হচ্ছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহানুর। জাতীয় প্রেস ক্লাবে চলছে বর্তমান সরকারের 4 মাসে প্রত্যাশা অর্জন ও করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠক। সরাসরি যাচ্ছে সেখানে। বাজেটে এবার 1.01% জিডিপি বরাদ্দ করা হয়েছে, যেটা শুভঙ্করের ফাঁকি যে ভদ্রলোক কৃষি খাতের কথা বলেছেন। আমরা লক্ষ্য করেছি সরকার আসলে এক ধরনের পপুলিস্ট অ্যাটিটিউড নিয়ে বাজেট বাস্তবায়ন করে। তারা শিক্ষা এবং স্বাস্থ্যকে খুব হাইলাইটেড করে দেখায়, কিন্তু আমরা রিভাইজ বাজেটে দেখতে পাই এখান থেকে অনেক টাকা আবার লিড ড্রেইন হয় বা লিড ড্রেইনেজ হয়। বাস্তবে যে কোনো বাস্তবে একটা এইম তার কোনো প্রয়োগ থাকে না। দিস নাম্বার 1। নাম্বার 2, সরকারের মধ্যে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, তাদের ইনফ্রাস্ট্রাকচার খাতে ব্যয় করার উৎসাহ অনেক বেশি। আমি এতক্ষণ যে স্ট্রাকচার গুলোর কথা বললাম, কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে দুটো লাভ। প্রথমত মানুষের ভিজিবিলিটি দেখানো যায়, এই যে আমরা এত বড় বড় বিল্ডিং করছি, খুব উন্নয়ন হচ্ছে, মানে বিল্ডিং নিয়ে উন্নয়ন মানুষের থাকে। আর আরেকটা হলো এখান থেকে সাইবার 2 পয়েন্ট কামানো যায়, এবং সেটা কিভাবে কামানো যায় আপনারা আমার অনেক খুশি জানেন। খুব সহজ, ইজিলি এখান থেকে টাকা ড্রেইন করা। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে সরকার কখনোই সেবা খাতে টাকা খরচ করতে চায় না। এবং নট অনলি দ্যাট, আমি আরেকটা কথা, আমি দীর্ঘদিন এই ফিল্ডে কাজ করেছি, দেখেছি যে সরকার যখন 31 বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সকে 50 বেডে রূপান্তর করেছে, সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে, আমরা দেখেছি, আমি নিজে ফিল্ড পর্যায়ে আমি কাজ করেছি, কিন্তু জনবল সেই 31 বেডেরই থেকে গেছে এবং সেই 31 বেডের জনবলেরও প্রায় 30 থেকে 40 ফুট, আবার 40 ফুট আমার ভ্যাকেন্ট।
তো এই জাতীয় ইনফ্লেশন করতে আসলে কোনো আন্তর্জাতিক মানুষ কোনো অভাব নাই। এবং আমি এখনো দেখতে পাচ্ছি যে সরকার 50 থেকে 100 সহ্য করবে, ওখানে কোথাও কিন্তু বলা নাই যে আমার জনবল বাগানো বা অ্যালোকেট এই বিষয়গুলো নাই। এবং আমি এবারে মিজেলস ইস্যুতে আসি। সরকার মিজেলস বা হামকে আউটব্রেক হিসেবে বর্ণনা করছে, বাট মেডিকেলের ভাষায় এটা ইপিডেমিক, মহামারী। কিন্তু সরকার ইপিডেমিক কেন বলছে না? কারণ ইপিডেমিক বললে সরকারের দায়িত্ব অনেক বেশি হয়ে যাবে, তার সমস্ত মেশিনারিকে এটার প্রতি মনোযোগী হতে হবে, সেটা বলছে না। আর যেটা অপেক্ষা করছে সরকার এখন, সেটা হলো যেন ন্যাচারাল ইমিউনিটির মাধ্যমে বা হার্ড ইমিউনিটির মাধ্যমে আসলে মেজর্স নিয়ন্ত্রিত হয়। কিন্তু বাস্তবে আমরা দেখছি এটা হচ্ছে না। কারণ গতকালকেও 7 জন মারা গেছে এবং গতকাল পর্যন্ত 677 জন মিজেলস থেকে, এবং গত 10 দিনে গতকালকে হাইয়েস্ট ছিল। এবং এই যে মিজেলসের এই অবস্থা, কিন্তু আরেকটা অন্যতম কারণ হইল যে স্বাস্থ্য সহকারী বা হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা গ্রাম পর্যায়ে আছে, যারা টিকা দেন, তাদের প্রায় 40 থেকে 50% পোস্ট স্টিল থাকে। তো সরকার যদিও বলছে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, কিন্তু আজকে সরকারের 5 মাস 5 দিন রানিং, আমরা দেখতে পাচ্ছি না যে এই নিয়োগের উদ্যোগটা আমাদের চোখে পড়ছে না। তো কিভাবে মেজার্স এটা আমার থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওই যে আপনি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন, ইনফ্রাস্ট্রাকচার আপনি ঠিকই বলছেন। একটু আমরা কথা শুনি। ইনফ্রাস্ট্রাকচার ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, দৃশ্যমান উন্নতি হয়েছে, আবার একই সাথে এর মাধ্যমে দুর্নীতি দুর্বৃত্তায়ন করা যায়। অতএব ব্যাপারে আগ্রহটা শুধু বলি স্যার, যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা ছিল তখন আমরা দেখেছি যারা আজকে ক্ষমতা 3 মাস পরে ইলেকশন চেয়েছে। আর এখন আমরা কেন এই অনির্বাচিত প্রশাসনের পরিবর্তে নির্বাচিত প্রশাসনকে 6 মাসে কেন করতে পারছি না? ওই যে আপনি স্থানীয় সরকারের কথা বলছেন, আমাদের সাংবিধানিক অঙ্গীকার হলো স্থানীয় সরকারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা যারা স্থানীয় সরকারের জন্য নির্বাচিত হবে তারাই স্থানীয় সরকার পরিচালনা করবে, এবং মাননীয় সংসদ সদস্যদের স্থানীয় সরকারে যুক্ত হওয়াটা সংবিধানের পরিপন্থী। আমাদের কতগুলো আদালতের রায়ও আছে, এগুলো সুস্পষ্ট হয়ে বলেছে যে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের পরিপন্থী। তো তা সত্ত্বেও এগুলো হচ্ছে এবং কোনোভাবে কাম্য নয়। আচ্ছা, আমরা এবার এই দিকে আসি একটু। আমরা আমাদের রফিকুল ইসলাম, সাবেক পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, ওনার কথা শুনবো। ওকে, আমরা প্রেস ক্লাবে সরকারের প্রত্যাশা এবং অর্জন নিয়ে গোল টেবিল আলোচনায় বক্তব্য রাখছিলেন এবং মতবিনিময় করছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউদ্দিন হায়দার। সরাসরি যাচ্ছে সেখানে। রাউন্ডটা আপনি তথ্যে দেখা যাচ্ছে যে মোটামুটি কভারেজ ভালোই ছিল, কিন্তু আমরা সবাই জানি যে 2020-21 ছিল কোভিডের সময়। কোভিড চলাকালীন আমাদের এন্টায়ার হেলথ সিস্টেম ডিসরাপ্টেড ছিল। হ্যাঁ, তো তখন কতটা আপনার কতগুলো শিশুর টিকা আসলেই দেওয়া গেছে এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। আর তারপরে যে রাউন্ডটা ছিল, প্রত্যেক 4 বছর পর রাউন্ড হয়। 2024-এর নভেম্বর ডিসেম্বর থেকে 2025-এর জানুয়ারির মধ্যে আরেকটা রাউন্ড হওয়ার কথা ছিল। এই রাউন্ডটা একেবারেই হয়নি, এবং না হওয়ার প্রধান কারণ ছিল যে তৎকালীন সরকার তারা হঠাৎ করে অপারেশনাল প্রোগ্রাম বন্ধ করে দিয়ে তারা ডিপিপিতে আপনার মাইগ্রেট করলো, কিন্তু ডিপিপির মাধ্যমে অর্থায়নের যে ব্যবস্থা, এই ব্যবস্থা তখন ছিল না। তো টাকার অভাবে তারা টিকা কিনতে পারেনি এবং পুরো রাউন্ডটাই তারা মিস করেছে। এবং এবার যে যারা হামে আক্রান্ত হয়েছে, যেসব বাচ্চারা, দেখা গেছে এই সব বাচ্চাগুলো জন্মগ্রহণ করেছে ওই সময়টায় 2024, 23, 24 ওই সময় তাদের জন্ম, যারা কখনোই হামের টিকা পায়নি। এইটা একটা কারণ ছিল। দ্বিতীয় একটা কারণ হলো যে আমাদের দেশে আপনার মায়েদের যে ম্যালনিউট্রিশন, এইটা সাংঘাতিক, একটা কমন একটা অবস্থা। কারণ নিয়ম মাফিক একটা শিশু জন্মের প্রথম 9 মাসে তার প্রোটেকশনটা মায়ের কাছ থেকে আসার কথা, কিন্তু আমরা নিজেরাই দেখতে পেয়েছি বিভিন্ন হাসপাতালে 3-4 মাসেরও অনেক শিশুর হাম হয়েছে। তার অর্থ হলো হয় মায়ের কাছ থেকে কোনো প্রোটেকশন সে পায়নি, অথবা এই শিশুকে ব্রেস্ট ফিডিং করানো হয়নি, যে ব্রেস্ট ফিডিং না করানোর ফলে মায়ের কাছ থেকে সে কোনো এক্সট্রা প্রোটেকশন পায়নি। এবং এই জন্যেই এই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এবং এই যে আপনার
আনএক্সপেক্টেড ডেথ, পেইনফুল ডেথ, এই ডেথ আমাদের বাংলাদেশকে দেখতে হয়েছে। হেলথ কার্ড আমরা বলেছি যে বাংলাদেশের প্রতিটি নাগরিকের একটি করে হেলথ কার্ড থাকবে। এই হেলথ কার্ডের মাধ্যমে কয়েকটা কাজ হবে। একটা কাজ হবে যে একজন ব্যক্তি সে যদি কোনো রকম রোগে আক্রান্ত হয়, হ্যাঁ, সে তার সবচেয়ে কাছের যে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, হ্যাঁ, সেখানে সে যাবে। ওখানে গেলে তার হেলথ কার্ডটা যখন আপনার মেশিন দিয়ে রিড করবে, তখন তার সকল তথ্য ওই ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে চলে যাবে, সেখানে রেকর্ডেড থাকবে। ওই ব্যক্তির কি অসুখ হয়েছিল, তার কী কী ডায়াগনস্টিক টেস্ট দেওয়া হয়েছিল, তার ফলাফল কি, সে কী কী ওষুধ তাকে দেওয়া হলো, হ্যাঁ, কী ওষুধ খেলো, এগুলো সব রেকর্ডেড থাকবে। যখন একই ব্যক্তি আবার অসুস্থ হবে, হ্যাঁ, তখন যখন আবার ওই হেলথ সেন্টারে যাবে, তখন তার এই অতীত যে রেকর্ডগুলো, এই রেকর্ডগুলো যে চিকিৎসক তার সামনে এগুলো থাকবে, এবং তার ফলে চিকিৎসক অনেক, তার যে কোয়ালিটি অফ কেয়ার, এই মানটা অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়াও যদি ওই পার্টিকুলার হেলথ সেন্টার এই রোগীকে চিকিৎসাতে ব্যর্থ হয়, যদি সে চিকিৎসা দেওয়ার সক্ষমতা না থাকে, তখন এই রোগীকে এই হেলথ কার্ডের মাধ্যমে তাকে হায়ার লেভেল হসপিটালে রেফার করবে। সুতরাং একজন রোগী এখন কি হয়, সে যখন আপনার অন্য তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলায় বা বিভাগীয় শহরে যায়, সে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে ঘুরে বেড়ায় সঠিক চিকিৎসার জন্য। সে অনেক সময় দালালের খপ্পরে পড়ে, প্রতারিত হয়। এই হেলথ কার্ড থাকলে পরে সঠিকভাবে যখন রেফার্ড হবে, সে জানবে যে কোন হাসপাতালে কোন বার কয়টার সময় যেতে হবে, তাকে বসে থাকতে হবে না, তাকে দালালের খপ্পরে পড়তে হবে না, এবং তাকে তার যে কোয়ালিটি অফ কেয়ার চিকিৎসা, এটা অনেক ভালো চিকিৎসা সে পাবে। এই যে আমরা 5টা জেলায় আমরা যে পাইলট করব, সেখানে হেলথ কার্ডও পাইলট করা হবে। তো ওখানে আমরা দেখব যে এখানে আপনার টেকনিক্যালি সব কিছু ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে, এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রেস্ট অফ দ্য কান্ট্রিতে স্কেল আপ করব। হেলথ কার্ড পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি নাগরিকের হেলথ কার্ড থাকবে না, এটা ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ। এখানে আপনার সাধারণ বা অসাধারণ কোনো কথা না, প্রতিটি নাগরিকের হেলথ কার্ডে অ্যাক্সেস থাকবে, হ্যাঁ, এবং পর্যায়ক্রমে সবাই হেলথ কার্ড পাবে। তো এই যে প্রকল্পটা একনেকে অ্যাপ্রুভাল হতে যাচ্ছে, এইটা প্রায় $45 মিলিয়ন একটা প্রকল্প। এই 45 মিলিয়নের মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দিচ্ছে প্রায় $15 মিলিয়ন মতো, আর বাদ বাকি বাংলাদেশ সরকারের কন্ট্রিবিউশন। মানে বিশেষ আমার একটা প্রশ্ন ছিল, আমি রেজিস্ট্রারে কাজ করি, সেটা হচ্ছে 20 মেতে হচ্ছে আপনার শেষ হয়েছে, মানে প্রাথমিক যে 2,84,00,000 মতো ভ্যাকসিনেশন, তারপর থেকে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ইমিউনিটি ডেভেলপ করার কথা। কিন্তু আমরা দেখছি যে জুনের 20 তারিখে এসেও এখনো নিয়মিতভাবে প্রায় 1000-এর উপরে আপনার সাসপেক্টেড কেস পাওয়া যাচ্ছে, এবং হসপিটাল অ্যাডমিশন হচ্ছে জুন মাস থেকে ছিল আপনার 800 থেকে 1200-র মধ্যে। তো এক্সপার্টরা যেটা বলছেন, আইদার আমাদের কাভারেজে কোনো জায়গায় গ্যাপ ছিল, অথবা আমাদের আইসোলেশনের যে ফ্যাসিলিটি সেটা আমরা ঠিক মতো করিনি, এই জন্য স্টিল এটা হচ্ছে। কারণ যদি আমরা সবাইকে দিয়ে থাকি, অথবা আমাদের টার্গেটে গ্যাপ ছিল। আপনি কি বলবেন যে কেন এখনো 1 মাস পূর্ণ হওয়ার পরও আমের এই কেসগুলো এত বাড়ছে এবং হসপিটাল অ্যাডমিশন 800-র উপরে? আমাদের যে ন্যাশনাল যে ক্যাম্পেইনটা আমরা করলাম, এমার্জেন্সি ক্যাম্পেইন ভ্যাকসিনেশনের, এর টার্গেট গ্রুপ ছিল 6 মাস থেকে 5 বছর বয়সের বাচ্চারা। সেখানে আমাকে দেখতে হবে যে যারা এখন হামে আক্রান্ত হচ্ছে, তারা কি এই এজ গ্রুপের, নাকি আপনার 5 বছরের বয়সের চাইতে বেশি বয়সে। কারণ বেশি বয়সের বাচ্চাদেরকে হামের টিকা এখনও দেওয়া হয়নি। এইটা রেগুলার যে রাউন্ড, এটা শুরু হবে আপনার এই এখন জুন মাস চলছে, এই মাসের শেষেই রেগুলার রাউন্ড শুরু হওয়ার কথা। তখন আপনার অন্য বাচ্চারাও, আমার মনে হয় 10 বছর বয়স পর্যন্ত বাচ্চারা হামের টিকা পাবে। হ্যাঁ, তো আমাদের এই হেলথ কার্ড সহ
স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে সচিবালয়ে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। টিসিবির সকল ডিলারদের আয়োজনে সুপারিশপ্রাপ্ত ডিলারদের সাথে অবিলম্বে নবায়ন চুক্তি সম্পাদনের দাবিতে সাংবাদিক সম্মেলন করছে ডিলাররা। আমরা সরাসরি যাব সেখানে। পরিণত নীতিমালা জেলা প্রশাসক কর্তৃক সুপারিশ প্রাপ্তির আইন অনুযায়ী সঠিক, তাই 2025-2026 সকল ডিলারকে অবশ্যই ডিলার হিসাবে গণ্য করে সকলের নবায়ন চুক্তি সম্পন্ন করা অত্যন্ত জরুরি। আইনগত সঠিক ও আইনি বাধ্যবাধকতা রয়েছে। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, উপরোক্ত বক্তব্য ও আলোচনা সঠিক এবং সত্য, তাই আমাদের লিখনির মাধ্যমে সমাজের অনিয়ম, অত্যাচার, দুর্নীতি ইত্যাদি দূর করার লক্ষ্যে আমাদের ডিলারগণের প্রতি যে অত্যাচার ও নির্যাতন চলমান রয়েছে তা আমাদের আপনাদের স্বনামধন্য সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রচার করে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের নজরে নিয়ে আসবেন। আমরা বিশ্বাস করি জনগণের নির্বাচিত সরকারকে এই সকল বিষয়ে টিসিবি কর্তৃক ভুলভাবে অবগত করাচ্ছেন। শুধু তাই নয়, উনারা সম্পূর্ণরূপে একটি বানোয়াট মিথ্যা নীতিমালা, মন গড়া নীতিমালা তৈরি করে তারা সরকারকে ভুল বুঝাচ্ছেন। সুতরাং কর্তৃপক্ষের পরিণত নীতিমালা আমরা বিশ্বাস করি, তাই বাধ্য হয়ে আপনাদের মাধ্যমে সঠিক ব্যাখ্যা প্রদান করছি। শুধু তাই নয়, 4 মাস বয়সী জনদরদী সরকারকে বদনামের ভাগিদার বানাতে এবং টিসিবির গরিব অসহায় ডিলারকে কর্মহীন করার জন্য টিসিবি কর্তৃপক্ষের গোপন কোনো এজেন্ডা বাস্তবায়নের প্রয়াস থাকতে পারে। কেননা ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেছে চেয়ারম্যানের অতি কাছে কিছু ডিলার ব্যক্তি টিসিবির একজন প্রভাবশালী পরিচালক গোপনে স্বৈরাচারের দোষরের সাথে সমাবেশে মিলিত হচ্ছেন। বিনীত নিবেদক, বৈষম্যের শিকার 2025-2026 নবায়নের সকল ডিলারদের পক্ষে মোহাম্মদ ফরিদুদ্দিন আহমেদ জুয়েল, ডিলার টিসিবি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। চুক্তি নবায়নের দাবিতে প্রেস ক্লাবে চলছে ডিলারদের সংবাদ সম্মেলন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। জানবো সীমান্ত পরিস্থিতির খবর। পুশিনের উদ্দেশ্যে শূন্য রেখায় জড়ো করা লোকদের বিএসএফ ফিরিয়ে নিলেও সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে শেরপুর সীমান্তে আছেন সহকর্মী মোরাদ হোসেন। যাব তার কাছে। মোরাদ, জানাবেন সীমান্তের সবশেষ পরিস্থিতি কি? আমরা জেনেছি যে এখন পর্যন্ত যা তৎপরতা হয়েছিল পুশিনের, তাদেরকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ, কিন্তু এরপরেও এখনকার কি অবস্থা? আমরা জেনেছি যে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষরাও এতে সম্পৃক্ত হচ্ছেন। আপনার এলাকায় কি অবস্থা? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, গত কয়েকদিন আগেই কিন্তু শেরপুরের যে 3টি সীমান্তবর্তী উপজেলা রয়েছে, ঝিনাইগাতি এবং শ্রীবর্দী এবং নালিতাবাড়ী উপজেলা, তার মধ্যে কিন্তু নালিতাবাড়ী উপজেলার 1138 নম্বর পিলারের এলাকায় এবং নালিতাবাড়ী রামচন্দ্রপুরা ইউনিয়নের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই দিক দিয়ে কিন্তু ভারতীয় বিএসএফ 6 জনকে বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা করে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কিন্তু বাংলাদেশের যে বিজিবি টিম রয়েছে তারা কিন্তু সেই চেষ্টা ভেস্তে দিয়েছে। আমাদেরকে বিজিবি জানিয়েছে যে এই 39 বিজিবির 8টি বিওপি টিম কিন্তু সীমান্তে টহল দিয়ে যাচ্ছে। বিশেষ করে যে এই 42 কিলোমিটার জল এবং স্থল ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে শেরপুরের, সেই সীমান্তের কিন্তু যে অরক্ষিত স্থানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বাড়তি নজরদারিতে রেখেছে। অন্যদিকে সন্ধ্যা থেকে ভোর রাত্রি পর্যন্ত কিন্তু বিশেষভাবে নজরদারিতে রেখেছে, এমনটি কিন্তু বিজিবি জানিয়েছে। অন্যদিকে স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা কিন্তু বিজিবির সাথে তারাও এই নজরদারিতে রেখেছে এবং কি তাদেরকে যদি তাদের সামনে দিয়ে অপরিচিত যদি কাউকে দেখতে পায় যেন সাথে সাথে বিজিবিকে জানায় এবং কি অবহিত করে এই স্থানীয়রা। এমনটি কিন্তু স্থানীয়দের বারবার সতর্ক করে যাচ্ছে বিজিবি টিম। আরো দেখেছি আমরা যে তারা কিন্তু মাইকিং করছে এবং কি সচেতন সভা করছে মহল্লায় এবং কি দোকানগুলোতে, বারবার জানাচ্ছে যেন অপরিচিত কাউকে দেখলে বিজিবিদের অবগত করে এই স্থানীয়রা।
তবে বিশেষ করে বিজিবিরা শক্ত অবস্থানেই রয়েছে, এমনকি দিন রাত্রি একাকার করে এই সীমান্তে কাজ করছে, যেন ভারত থেকে বাংলাদেশে কেউ প্রবেশ না করতে পারে, এবং কি অপরিচিত কাউকে দেখলে চেকিং করা হচ্ছে। এই ছিল শেরপুর সীমান্তের সর্বশেষ। ধন্যবাদ মুরাদ। শেরপুর সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুরাদ। আমরা এত সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার চলে যাব আমরা মোহাম্মদপুরে। রাজধানী মোহাম্মদপুরে বিদেশি অস্ত্রসহ সোহেল ওরফে মাওরা সোহেল নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব নিয়ে। রাজধানীর কাউরান বাজারে তাদের ব্রিফিং সেন্টারে ব্রিফ চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। প্রতিহত করব। আর অস্ত্রের সোর্স তো আপনি জানেন, দিস ইজ বাংলাদেশ হচ্ছে পোরাস বর্ডারের একটা এরিয়া, অনেক বর্ডার থেকে কত কিছু আসে, অস্ত্র যে আসে না তার কোনো ইয়ে নেই, কিন্তু সোর্স নিয়ে এই মুহূর্তে আপনার সাথে এই মুহূর্তে আমি হয়তো রিমোটলি কথা বলতে পারবো। ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। ঘনিষ্ঠ ছোট ভাই, আপন কার আপন ছোট ভাই? মাওরা রুবেল। আমি তো মনে করছি যে এক্সেল বাবু ছোট ভাই বলতেছেন আপনি। ঠিক আছে, মাওরা রুবেলের কথা বলছেন। মাওরা রুবেলকে হয়তো বা এখন সে কোথায় আছে, ধরা হয়েছে, আমি ঠিক বলতে পারবো না। আমি আমার এই বিষয়ে নলেজ নেই, আমি প্রয়োজনীয় তথ্য নিয়ে আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ছিলাম কাউরান বাজারে। আমরা এতক্ষণ জানছিলাম মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারের বিষয়ে ব্রিফ করছিল র্যাব, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল স্টার নিউজ লাইভে, সঙ্গে ছিলাম আমি ওমর ইনান। সাথে থাকার জন্য ধন্যবাদ।